প্রিয়া মা, তোমার কাজ হয়ে গেলে নিচে এসো। হ্যাঁ, আমরা একসাথে বসে চা খাবো। কি হলো? আরে তোমার লাগেনি তো? আমি তোকে বলেছিলাম ওর থেকে সাবধানে থেকো। কি হয়েছে বৌদি? কি আবার হবে? আঘাত লেগেছে ওনার। আরে প্রাণে মারার চেষ্টা করেছিল ও, আপনার বৌমা। না মা, আমি কিচ্ছু ওঠো, করিনি। চলো ওঠো ওঠো ওঠো। এই যে সবাই এসো, অনন্ত বিয়ে করে এসেছে। এসো। আরে ও তো লটারি পেয়ে গেছে ভাই। আমার ভাগ্যে যদি এরকম একটা সুন্দরী বউ পেতাম রে ভাই। মা, অনন্ত, তোমার বউ তো খুব সুন্দর দেখতে, তুমি আমাদের বলনি কেন? আরে বৌদি, ব্যাপারটাই এরকম ছিল যে আমাকে আর প্রিয়াকে তাড়াতাড়ি বিয়ে করতে হলো। প্রিয়া, ইনি সবিতা বৌদি, আমাদের প্রতিবেশী। দরজা কেন খুলছে না? মা, আনন্দ বাড়িতে না বলে বিয়ে করেছে, তাই হয়তো ওর মা খুশি হতে পারেনি। আনন্দ আমাকে বলেছিল, কিন্তু বৌদি তো সম্পর্কটা মানছিল না। দেখো, আনন্দ যখন বিয়ে করেই এসেছে, তখন তো ওদের বরণ করতে হবে না? হ্যাঁ, কেন না? যাও, করো স্বাগতম। যেন তোমার নিজের ছেলে এসেছে আজকে, যেন ওরা বাড়ির মালিক আর আমরা ভাড়াটে। বৌদি, আনন্দ তোমাকে কখন থেকে ডাকছে, দরজাটা খোলো না। মা, এত রাগ করে থাকাটা ঠিক হচ্ছে না। তোমার ছেলে তো তোমার বৌমাকে নিয়ে এসেছে। দেখো বৌদি, পুরনো কথা সব ভুলে যাও। আজকাল লাভ ম্যারেজ তো খুব সাধারণ ব্যাপার। দেখো বৌদি, আগে ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলো, তারপর ঠান্ডা মাথায় ছেলের সাথে কথা বলো। কিন্তু এভাবে রাস্তার ধারে দরজার সামনে ওদেরকে দাঁড় করিয়ে রাখাটা তো ঠিক হচ্ছে না, না? মা, সত্যি, অনন্তের বউ সবাইকে সহজেই ভোলাতে পারবে। আরে এত সুন্দর দেখতে সবাই এমনিই ভালোবাসবে। মা, বউয়ের পায়ের ছাপটা দেখো, এরকম কারোর হয় নাকি? এটা কি? অনন্তের বউয়ের পায়ের ছাপটা এরকম কেন? এসব কি উল্টোপাল্টা বকছো তোমরা? আরে নতুন বউ সম্পর্কে এভাবে কেউ বলে নাকি? মা, মনে হয় ফিউজ কেটে গেছে, আমি দেখে আসছি। বসো বসো। আমি অনন্তকে বলেছিলাম যে এই মেয়েটাকে বিয়ে না করতে। এবার জানি না এই বাড়িতে আর কোন কোন অঘটন ঘটতে থাকবে। আনন্দ, তোমরা একটু বিশ্রাম নাও, আমরা আসি।
রতন, তুমি এখন কোথায় যাচ্ছ? বাধা দেওয়ার দরকার ছিল। আর তোমাকে কতবার বলেছি আমার ব্যাপারে নাক গলাবে না। তুমি আমার মা নও, শুধু আমার বাবার স্ত্রী। গিয়ে ওর সেবা করো আর আমার মা হওয়ার চেষ্টা করো এবার বন্ধ করো। মা, এবার তো ছাড়ো, কতক্ষণ রেগে থাকবে? ও এখন তোমার বৌমা। এইটাই তো আমি চাইছিলাম না। মা, আমি জানি যে আমি তোমার মত না নিয়েই বিয়েটা করেছি, কিন্তু তুমি তো প্রিয়াকে আগে থেকেই চিনতে, তাই না? আগে দেখেছিলে তো তুমি। মা, আমি কি ভুল করেছি যার জন্য আপনি আমার উপরে এত রেগে আছেন? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি নিজের ঘরে চলে যাও। কিন্তু প্রিয়া, জানি না ও কোন বংশের আর কোন পরিবার থেকে এসছে। মা, প্রিয়া অনাথ। ও বেচারি জীবনে অনেক দুঃখ পেয়েছে। মা, তুমি বলো, ওর কি এই অধিকার নেই ওর একটা সুন্দর সংসার হোক, ওর জীবন বদলে যাক? অনন্ত, তোমরা আজকালকার ছেলেমেয়েরা পড়াশুনো জানো, মডার্ন, এই জন্য এইভাবে ভাবছো, কিন্তু আমরা বড়রা এই জগৎটাকে দেখছি। ও এ বাড়িতে আসতেই অমনি ঘরের লাইটও চলে গেল। এটা শুধু একটা কোইন্সিডেন্স ছিল মা, এটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি কিচ্ছু ভাববো না আর কিছু বলবো না। যদি আজ তোর বাবা বেঁচে থাকতেন। মা প্লিজ, এখন এসব কথা আর বলো না। আনন্দ, ওঠো ওঠো, চা এনেছি। কি হয়েছে এভাবে দেখছো? 24 ঘন্টা যেন তোমাকেই দেখতে থাকি। আমাকেই যদি এভাবে দেখো তো অফিসের কাজ কে করবে? আরে এত সুন্দর একটা বউয়ের জন্য 1000টা অফিস স্যাক্রিফাইস করতে রাজি আমি। আনন্দ, আমার না তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো। আসলে আমি কিছুতেই বুঝতে পারি না মা আমার ওপর এত কেন রেগে আছেন। আমি তোমার আর মায়ের কথাবার্তা শুনেছি, উনি খুব ভুল ভাবছেন। প্লিজ তুমি একবার ওনার সাথে কথা বলো, বোঝাও। প্রিয়া, কোন বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা হয় না? তুমি দেখো, আস্তে আস্তে না সবকিছু ঠিক হয়ে যাবে। আর বাকি তো আমাকে যেতে হবে মাকে চা দিতে। এই নাও তোমার চা, আর চটপট উঠে রেডি হয়ে যাও। মা, আমি তোমার জন্য চা এনেছি। আমি চা খাবো না। কি হয়েছে মা? এমন কি ভুল করেছি আমি যার জন্য আপনি এরকম ব্যবহার করছেন আমার সাথে? কি হয়েছে? অনন্ত, তুমি তোমার বউকে বলে দাও যেন রান্নাঘরে না যায়। আমার যদি কিছু দরকার হয় আমি নিজে বানিয়ে নেব। আরে প্রিয়া, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঘরে একটা নিয়ম আছে। আমাদের বাড়ির নতুন বউরা না রান্নাঘরে কাজ করে না। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। ঠিক আছে, বাড়ির অন্য কাজ করতে পারি তো? হ্যাঁ নিশ্চয়ই। ওর হাতে বানানো চাটা তো অন্তত খেতে পারতে, তাই না? আমি ওর হাতের কিচ্ছু খাবো না। জানি না চায়ের সাথে যদি অন্য কিছু মিলিয়ে দেয়। জানি না তোমার এই ভুল ধারণা কবে ভাঙবে। আমাকে এখন অফিসে যেতে হবে, ফিরে এসে কথা বলছি। বাবা, আমাকে 30,000 টাকা দাও তো।
এই মুহূর্তে আমার কাছে নেই। নেই মানে? আরে আগের মাসেই তো তোমার এফডি ম্যাচিওর হয়েছিল, সেটার কি হলো? রতন, তুই আমার বাবা নাকি আমি তোর বাবা? আমার কাছে হিসেব চাইছিস? আরে তুইও তো প্রতি মাসে ভালো টাকা রোজগার করিস। তোর রোজগারের টাকা কোথায় উড়িয়ে ফেলিস? এখন কি নেশা ভাঙ করে টাকা উড়াচ্ছিস নাকি জুয়ো খেলছিস তুই? আমার ভাগের জমি জায়গা তুমি ফালতু আনন্দের পরিবারকে দিয়ে দিয়েছো। এখন যা বাকি আছে সেটা দিয়ে মদ খাই, জুয়া খেলি, কি যায় আসে তাতে? কিছু বাকি রেখেছো আমার জন্য তুমি? আমার ভাগ চাই কিন্তু বাবা। কিসের ভাগ চাস তুই? আগে তোকে তো এটা প্রমাণ করতে হবে যে এই ভাগের যোগ্য তুই। আমি তো তোমাকে বলছি ওর বিয়ে দিয়ে দিতে, তাহলেই ও শুধরবে। ওই আনন্দকে দেখো, বয়সে ওর থেকে ছোট, কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য সব সামলাচ্ছে। জানি না এই বাড়িটাকেও কি মনে করে, এটাকে পরিবার মনে করে নাকি ধর্মশালা। হ্যাঁ, ধর্মশালা এই বাড়িটা, আর এটাকে ধর্মশালা করেছো তুমি। আমার মায়ের মৃত্যুর পর এই মহিলাকে তুমি বাড়িতে এনেছো। চুপ, অনেক বেশি কথা বলছিস। তুই যখন এইটুকু, তখন তোর মা মারা গিয়েছিল, কিন্তু তার জন্য আমি দায়ী নই। একটা কথা মন দিয়ে শুনে নে, আজকের পর থেকে যদি নিজেকে শোধরাতে না পারিস, তাহলে আমিও এটা ভুলে যাব যে তুই আমার সন্তান, আর এই বাড়ি থেকে আমি তোকে চিরকালের মতো তাড়িয়ে দেবো। শোনো, এই নাও। কতবার তোকে বলেছি কোনো অচেনা লোকের কাছ থেকে কিছু নিবি না? বৌদি, এ তো ভগবানের প্রসাদ। তোমার মতো মানুষের কাছ থেকে প্রসাদ খেতেও ভয় লাগে। আমার তো ওর চোখটা দেখে কেমন একটা সন্দেহ হয়েছিল। ওর চোখটা সুন্দর দেখতে কম আর ভয়ঙ্কর দেখতে বেশি। কি সব বলছো তুমি? প্রিয়া খুব ভালো মেয়ে, দেখছো না? ও আসার পরে আনন্দ জীবন কেমন খুশিতে ভরে গেছে। হ্যাঁ বৌদি, তুমি এসে গেছো। তোমার ভাগ্য খুবই ভালো যে তুমি এত সুন্দরী আর ভালো বৌমা পেয়েছো। সানি, হায় ভগবান, আমার সোনাটার কি হলো? সানি এতক্ষণ তো এখানে খেলছিল। কি হয়েছে? জানি না, আমার বাচ্চাকে কি খাইয়ে দিল আর খেয়েই ও অজ্ঞান হয়ে গেল। আমি তো ওকে শুধু প্রসাদ দিয়েছিলাম খাওয়ার জন্য। ওই প্রসাদ খেয়েই আমার বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। আমি কিচ্ছু করিনি, সত্যি আমি কিচ্ছু করিনি। তোমাকে তো আমরা চিনিই না, জানি না এখানে কি কি সর্বনাশ করতে এসেছো। তোমার থেকে তো দূরে থাকতে হবে, না হলে হয়তো আমাদের বাড়ির আরো সর্বনাশ হয়ে যাবে। আর ওর বাড়াবাড়ি কিছু হয়ে যাবার আগে ওকে আগে হসপিটালে নিয়ে যাই আমরা। আমার কিন্তু মনে হচ্ছে ওই বৌদি একদম ঠিক বলছে। আনন্দর বউ নিশ্চয়ই কোনো কালা জাদু টাদু বা টোটকা করতে জানে। আমি তো আগেই জানতাম এই মেয়েটা এবার অনেক বিপদ ঘটাবে। আমার তো মনে হয় যে আনন্দ এই বাড়িতে কোনো সুন্দরী বউ নয়, একটা ডাইনি নিয়ে এসেছে। যে সময় মানুষ চাঁদে পর্যন্ত যাচ্ছে, বিজ্ঞান উন্নতির শিখরে, সেখানে খুবই আফসোসের কথা যে আজও কিছু মানুষ ভূত প্রেতের গল্পকে সম্পূর্ণ বিশ্বাস করেন। নমস্কার, আমি গিরিশ সেন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এমনিতে তো আজকালকার দিনে ডাইনি, পেতনি বা ভূত প্রেতে বিশ্বাস করা মানুষের সংখ্যা ক্রমশ অনেক কমছে, কিন্তু যারা সত্যি এসব বিশ্বাস করে তারা নিজেদের ভাবনায় সবসময় অটল থাকেন। বন্ধুরা, সন্দেহের একটা কণা মাত্র একটা সুন্দর জীবনকে একেবারে তছনছ করে দিতে পারে। আমাদের সংস্কৃতিতে বাড়ির বউকে মা লক্ষ্মীর রূপ বলে মানা হয়, কিন্তু আনন্দের স্ত্রী প্রিয়াকে মানুষ এখন ডাইনি ভাবতে শুরু করেছিল। তাদের এই সন্দেহ কি সঠিক ছিল? এখন এই বাড়িতে আর কোন দুর্ঘটনা ঘটতে চলেছিল চলুন দেখি। জানো তুমি, এখানে সবার মনে হয় তুমি নাকি ডাইনি। আরে বাবা, আমার দিকে তো এভাবে তাকিও না, না হলে তো আমারও এরকমই মনে হতে লাগবে। না, আমি তোমাকে ডাইনি কিংবা অশুভ মনে করছি না। তুমি তো বেশ সুন্দরী, আর আমি তো সুন্দরীর পূজারী। কখনো আমাকে সুযোগ দিয়ে দেখো। তুমি এখানে কি করছো? কিছু না, ওনার একটু হেল্প করছিলাম। কোনো দরকার নেই, ও নিজের কাজটা খুব ভালো করেই করতে পারে। তুমি নিজের কাজে যাও, যাও নিচে যাও, তোমার বাবা তোমাকে ডাকছেন। ও হলো ডাইনি, সাবধানে থেকো ওর থেকে। পরে আবার বলো না যে আমি তোমাকে সাবধান করিনি। প্রিয়া মা, তোমার কাজ হয়ে গেলে নিচে এসো।
হ্যাঁ, আমরা একসাথে বসে চা খাবো। কি হলো? আরে তোমার লাগেনি তো? আমি তোকে বলেছিলাম ওর থেকে সাবধানে থেকো। কি হয়েছে বৌদি? কি আবার হবে? আঘাত লেগেছে ওনার। আরে প্রাণে মারার চেষ্টা করেছিল ও, আপনার বৌমা। না মা, আমি কিচ্ছু ওঠো, করিনি। চলো ওঠো, ওঠো ওঠো। হ্যালো অনন্ত, মা শোনো, অফিসে না প্রচুর কাজ রয়েছে, তাই আমার একটু লেট হবে। তুমি আর প্রিয়া ডিনার করে নিও। বাবা এখানে আমার কিছু ভালো লাগছে না। আর বাবা কারেন্ট আবার চলে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। মা, প্রিয়া আছে তো ওখানে তোমার সাথে, তাহলে ভয় পাচ্ছ কেন? তুমি না এখন খাবারটা খেয়ে নিও আর আমার জন্য অপেক্ষা করো না, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এখন রাখছি। আনন্দ, এক মিনিট। ভাড়ার ব্যাপারে কি ভেবেছো তুমি? আমি তোমাকে আগেও বলেছিলাম, এখনো একই কথা বলছি। ভাড়ার ব্যাপারে না, আমি শুধু তোমার বাবার সঙ্গেই কিন্তু কথা বলবো। আর বাকি থাকলো ভাড়া বাড়ানোর ব্যাপার, সেটা আমার আর তোমার বাবার মাঝখানে যে চুক্তি হয়েছিল সেই হিসেবেই আমি টাকা দিচ্ছি। দেখো আনন্দ, আমার বাবার তো ভীমরতি ধরেছে, কিন্তু তুমি তো বুদ্ধিমান, তাই না? এত বড় বাড়ির ভাড়া আজকের দিনে দাঁড়িয়ে কি হতে পারে ভাবো। তোমার সাথে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, এই একই ব্যাপার নিয়ে না আমাদের দুজনের সময় নষ্ট করো না, ঠিক আছে? হ্যাঁ, তোমার সময় তো বিশেষ মূল্যবান, তাই না? নিজের বইয়ের ওপর লক্ষ্য রাখতে হয় তোমাকে। ঘরের মধ্যে ডাইনি যে নিয়ে এসেছো। ডাইনি কাকে বললি? ডাইনি কাকে বললি? ওই মহিলা তোর বউ হয় না, তাই জানি না কি মন্ত্র পড়ে দিয়েছে ও তোর উপর। আমার বাবা পর্যন্ত আমার কথা শুনতে চাই না। চর্চা করে রেখেছিস। আরে ভাই, এটা কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আনন্দ, আজকের পর থেকে ভাড়া আমার হাতে দিবি আর বাড়িয়ে দিবি, বুঝেছিস? তুমিও না মা, প্রিয়াকে নিয়ে একটু বেশি ভাবছো, সেই জন্যই তুমি ছোটখাটো ব্যাপারে ভয় পাচ্ছ। এত ভেবো না। মার শরীর এখন কেমন আছে? আনন্দ, আমি মার জন্য পুজো দিয়েছিলাম, সেই পুজোর প্রসাদই আমি এনেছি, খাইয়ে দাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। না, আমার কিছু চাই না অনন্ত। আমার সত্যি সত্যি খুব ভয় লাগছে। যবে থেকে তুই বিয়ে করে এসেছিস তবে থেকে কোনো না কোনো ঘটনা ঘটছে। আমার তো এখন এটাই মনে হচ্ছে যে তুই বিয়ে করে বউ আনিসনি, তুই অন্য কাউকে নিয়ে এসেছিস। মা, আপনি এসব কি কথা বলছেন? প্রিয়া, এটা ঠিক সময় নয় কথা বলার। তুমি তোমার রুমে যাও, আমি পরে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। বাবা অনন্ত, যবে থেকে প্রিয়া এই বাড়িতে এসেছে না, তবে থেকে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। ও বাড়িতে ঢোকার সময় ওর পায়ের উল্টো ছাপ ছিল, ছাদে আগুন লাগলো, মিত্র বৌদি পড়ে গেল, আর সবিতা বৌদির ছেলে প্রসাদ খেয়ে অজ্ঞান হয়ে যাওয়া, এসব বাবা প্রিয়া আসার পরেই তো ঘটেছে। দেখ বাবা, শুধু আমি নই, আশেপাশে সকলের কাছে
এরকমটাই লাগছে। সব লোক প্রিয়াকে দেখলে ভয় পাচ্ছে। ওনাদের মনে হচ্ছে যে প্রিয়াই এসব করছে। মা প্লিজ, মা প্লিজ, তুমি এসব কথা আর বলো না। শুয়ে পড়ো। আর কতদিন আমি এই কথাগুলো শুনবো বলতে পারো? আমি অশুভ, আমি ডাইনি, আমি অপয়া। আর কতদিন লোকে আমাকে এসব কথা বলবে? লোকজন তো আলোচনা করবেই, তাই না প্রিয়া? কেন সব সময় তোমার জন্যই কিছু না কিছু ক্ষতি হয়? এখন তো আমারও অদ্ভুত লাগছে এইসব ব্যাপার। আমি তোমার স্ত্রী হই, অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করো। আমি তো বুঝতে পারছি না যে আমি কি করে তোমাদের বিশ্বাস করাই। আনন্দ, হে ভগবান, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? ওই দেখো। বৌদি, বৌদি, আমি আমি গয়না নেওয়ার জন্য আলমারি খুলেছিলাম, ওখানে ওই পুতুলটাকে দেখলাম। এবার আমি বুঝতে পেরেছি এইসব কাজ প্রিয়াই করেছে। হ্যাঁ, কিন্তু প্রিয়া কোথায়? আমি জানি না, সকাল থেকে তো ওকে আমি দেখিনি। তুমি তুমি শান্ত হও, চলো আমার সাথে, চলো চলো। কি হয়েছে মা? আমার সব গয়না চুরি হয়ে গেছে। আলমারিতে কালো রঙের পুতুল রয়েছে। চল দেখবে, চলো। কি হয়েছে? সমস্ত গয়নাই তো এখানে রয়েছে। হ্যাঁ, কোথায় উধাও হয়ে গেছে? সব সবকিছুই তো এখানে রয়েছে। কোথায় আছে পুতুল? শুধু শুধু ভয় পাও তুমি মা। এসব এসব ও আসতেই বদলে গেল। আমার তো মনে হয় ওই এসব করেছে। এখন এর জন্য আমাকেই দোষারোপ করছেন? আপনারা না সত্যিকারের আমাকে একদিন ডাইনি বানিয়েই ছাড়বেন। প্রিয়া প্লিজ, এবার তুমি আর শুরু করো না। এটা জাস্ট একটা চোখের ভুল। আন্টি, তুমি প্লিজ মাকে বোঝাও না। আনন্দ, একজন ভুল হতে পারে, কিন্তু সবাই কি একসাথে ভুল হতে পারে? দেখো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এর মধ্যে জড়াতে চাই না। অনন্ত, আমি তোকে সত্যি কথা বলছি, একটু আগে কিচ্ছু ছিল না, শুধু ওই কালো পুতুলটা ছিল। অনন্ত, আমি সত্যি কথা বলছি। অনন্ত, অনন্ত, হ্যাঁ গো, শুনছো? এইখানে কি হয়েছে? এই দেখো, এই যে এটা এটা এখানে কে রেখেছে? আর কে রাখতে পারে? কতবার তোমাদের বলেছি এই লোকগুলোকে এখান থেকে বের করে দাও, কিন্তু আমার কথা কে শুনতে চায়? নাও তাহলে ভোগো এবার। আরে এত বড় বাড়ির 1000 টাকা ভাড়া কেউ নেয় নাকি আজকের দিনে দাঁড়িয়ে? আর এই যে আনন্দ আছে না, বউ নয় ডাইনি নিয়ে এসছে বাড়িতে এই বাড়িটাকে হাতানোর জন্য। এবার অন্তত আমার কথাটা একটু শোনো তোমরা। বাবা অনন্ত, তোর এগুলো কি হয়েছে? কি করে হলো এরকম? আরে মা, ওই বাইকটা থেকে পড়ে গেছিলাম। আনন্দ, তুমি এই আঘাত কি করে পেলে? তোমার জন্যে। তুমি করেছো না এই সব কিছু? আপনি সব কিছুর জন্য আমাকে কেন দায়ী করেন? এখানে আমার কি ভুল আছে? আমি তোকে প্রথমেই বলেছিলাম, তুই যেদিন থেকে বিয়ে করে এসেছিস এই বাড়িতে কিছু না কিছু ঘটছে। আনন্দ, তুমি প্লিজ ওনাকে আরে বোঝাও। আমি কিছুক্ষণের জন্য শান্তি চাই। তোমরা না আমাকে প্লিজ কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। আনন্দ, আমি তো আনন্দ,
বৌদি, আমাদের বাড়িতে যেসব ঘটছে সেসব আটকানোর একটাই রাস্তা। আসুন। बम बम भोले। বৌদি, ইনি গুরুদেব। ওনার কাছে সব সমস্যার সমাধান আছে। আমি ওনাকে সবকিছু বলেছি। এখন যদি তুমি অনুমতি দাও তাহলে ওনাকে আমাদের বাড়িতে যা কিছু ঘটছে সেসবের সমাধান করতে বলতে পারি। হ্যাঁ বৌদি, আমিও চাইছিলাম কেউ এখানে এসে আমাদের আর আমাদের বাড়িকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করুক। বাবা, যেদিন থেকে আমার ছেলে বিয়ে করে এসেছে এই বাড়িতে অঘটন ঘটতেই থাকছে, আর আমি ভালো করে বুঝে গেছি এসব আমার বৌমাই করছে। আপনি আমাদের এই বাড়িকে, আমাকে আর আমার ছেলেকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করুন। ওই ডাইনি আমার ছেলে অনন্তকে বশ করে ফেলেছে। আমি এই বাড়িতে পা রাখতেই এটা অনুমান করতে পেরেছি যে এখানে সত্যি কিছু গন্ডগোল আছে। যদিও প্রত্যেকটা সমস্যারই সমাধান আমার কাছে আছে। আমার এই বাড়ির সব কোণাগুলো ঠিক করে দেখতে হবে, তবেই আমি এই সমস্যার সমাধান করতে পারবো। যদি এই লেবুর রং সকালের মধ্যে লাল হয়ে যায় তাহলে সত্যি এই বাড়িতে কিছু খারাপ ঘটতে চলেছে। হ্যাঁ, যদি এই লেবুর রং লাল হয়ে যায় তখনই বুঝবেন এই বাড়িতে ডাইনির ছায়া আছে। আর ওই ডাইনির থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আছে, অমাবস্যার রাতে ওকে আসল রূপে দেখা যাবে, তখনই সব বুঝতে পারবেন। হয়ে গেছে, যাবো আমি এবার। আমি প্রার্থনা করব আমাদের সকলের সন্দেহ যেন ভুল প্রমাণিত হয়, কিন্তু এই কথাটার ভরসা আমি দিতে পারছি না। আমার প্রিয়াকে ভয় লাগছে, আমার রাতের ঘুম চলে গেছে। আমার সাথে মিত্র বৌদিরও একই রকম মনে হচ্ছে যে তুই এই বাড়িতে বিপদ নিয়ে এসেছিস। আমি কিছু বলতে পারি? না, এই সব কিছুর কারণ তুমিই প্রিয়া। এই কথা তুমি বলছো আনন্দ? আরে তুমি এমনই কাজ করো যাতে সবাই তোমাকে সন্দেহ করবে। মাঝরাতে কোনো কারণ ছাড়া তুমি ছাদে কেন যাও? হ্যাঁ, কালো ড্রেস কেন পরো? কারোর সাথে ভালো মতো কথা কেন বলো না? এই সবই যদি ভাবো তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার উপরে কালা জাদু করেছো না তুমি, সেই জন্যে। আনন্দ, আমি শুধু তোমাকে বিশ্বাস করতাম। আমি ভেবেছিলাম যে অন্তত তুমি আমাকে বোঝো, কিন্তু না, আজ তুমিও আমার মন ভেঙে দিলে। যদি তোমার এতটাই খারাপ লাগে না প্রিয়া, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। না, আমরা দুজনে তখনই আলাদা হব যখন আমাদের মধ্যে কেউ একজন থাকবে না। বাবা অনন্ত, অনন্ত
কেন তুই ওর সাথে কথা বলছিস? ওর কথা যদি সত্যি হয় তাহলে অনন্ত, অমাবস্যার রাতে যদি সত্যি সত্যি ও আসল রূপে চলে আসে, ये लाल रंग कब मुझे छोड़ेगा। লাল ড্রেসে দারুণ লাগছে তোমাকে, একদম যেন আকাশ থেকে পরি নেমে আসে না, ঠিক ওরকম। সত্যি করে বেশ বড় জাদুকর তুমি। আর তুমি তুমি এই পৃথিবীর বোঝা। তোমার মা বাবার জন্য তুমি একটা অভিশাপ। তোমার কোনো মনুষ্যত্ব বোধ নেই। ও আরে, তুমি তো তোমার ডাইনির রূপ দেখাতে শুরু করে দিয়েছো। সত্যি ইচ্ছা হয় যে তোমাকে গলা টিপে মেরে ফেলি। আগে গলায় জড়িয়ে তো ধরো, তারপর টিপে দিও সময় নিয়ে। দূরে থাকো আমার থেকে, না হলে তোমার জন্য খুব খারাপ হবে। এসব আবার কি? এই হলো তোমার জাদু করার অস্ত্র, এটা তো ভেঙে গেল। এবার এই, ও আমার গলা টিপে আমাকে মারার চেষ্টা করেছিল। আরে ডাইনি, একটা ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি ডাইনি, সবাইকে মেরে ফেলবো। যে আমাকে অসম্মান করবে তাকে কিন্তু আমি ছাড়বো না। আরে এ তো পাগল হয়ে গেছে একেবারে। আনন্দ, কি হয়েছে? দেখ অনেক হয়েছে, আর অপেক্ষা করবো না কিন্তু আমি। আজকের পর থেকে তুই বেশি করে ভাড়া দিবি, আর শুধু আমাকেই দিবি। বাজে কথা বলা বন্ধ কর, না হলে দিব্যি খেয়ে বলছি তোকে মেরে ফেলবো আমি। প্রান্ত তোর বউ নিতে চাই আমার রে, তুই কেন কষ্ট করছিস? চুপ কর। আর যদি একটাও কথা বলিস না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জিপ টেনে ছেড়ে দেবো আমি তোর। কি চাইটা কি তোর? হ্যাঁ, টাকা না? নে, এই নে, রাখ। হ্যাঁ বলো প্রিয়া, তোমার বিবাহিত জীবন কেমন চলছে? কি বলবো, ওকেই ঠিক করার জন্য আমি তোমাকে ডেকেছি। ডোন্ট ওয়ারি প্রিয়া, আমি হলাম প্যারানর্মাল এক্সপার্ট। নিশ্চয়ই কোনো পথ আমি বার করে ফেলবো। এই দেখো, আনন্দ এসে গেছে। আনন্দ, এই আমার কলেজের বন্ধু স্টিভ। হাই। হাই। ও একজন প্যারানর্মাল এক্সপার্ট। মা কোথায়? মা পুজো দেখতে গেছেন। আনন্দ, আমি ওকে জেনে বুঝেই আজকে এখানে ডেকেছি, যাতে ও তোমার আর মায়ের সন্দেহটা দূর করতে পারে যে এই বাড়িতে কিচ্ছু অ্যাবনর্মাল নেই। চলো আনন্দ, বাড়িতে একবার দেখে নি। ইয়া প্লিজ। এখানে কোনো রকম গোলমাল নেই। এখানে আসলে কোনো ভূতও নেই, আর কোনো ডাইনির ছায়াও নেই। আচ্ছা, কিন্তু ওই যে লেবুটা লাল হয়ে গেছিল, ওটার কি কারণ হতে পারে? লেবু লাল হয়ে যাওয়া আশ্চর্যের ব্যাপার নয়। কিছু লোকজন ম্যাজিক দেখায় টাকা রোজগারের জন্যে। এতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের নতুন বিয়ে হয়েছে, এনজয় করো। আর ঝগড়া করার জন্য সারা জীবনটাই পড়ে আছে। এবার আমি আসি, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই খবর দেবে। থ্যাংক ইউ স্টিভ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাই। দেখলে তো, এখন আমার কথা বিশ্বাস হলো যে আমি কোনো ডাইনি নই, আর এই বাড়ির কোনো ক্ষতি করব না আমি। ডাইনি তো নও, কিন্তু ম্যাজিশিয়ান তো বটেই তুমি। আমার উপরে ম্যাজিক করেছো তো তুমি। হ্যাঁ মা, এই শেষ হয়ে এসেছে, তুই আমাকে নিতে চলে আয়। আমি এখনই আসছি। কি হয়েছে? মাকে নিয়ে আসতে যেতে হবে। দেখো,
আমি মাকেও বিশ্বাস করাবো যে সবকিছু ঠিক আছে। তাড়াতাড়ি এসো। তুমি তো জানো এটা রোজই হয়। তুমি ভয় পেও না, হ্যাঁ? আমি গিয়ে এক্ষুনি লাইট নিয়ে আসছি। আমি ভয় পাই না। বাই। অনন্ত, অনন্ত, তুই কোথায়? অনন্ত, কি হলো মা? ও তো আপনাকেই আনতে গেছে। আমাকে নিতে? ও ওখানে এলো না বলে আমি নিজে চলে এলাম। ও আমার ফোনও তুলছে না। আমি ট্রাই করছি। ফোনটাও তো লাগছে না। তুমি শিগগিরই ওকে ফোন করো। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন সুইচড অফ রয়েছে। মা, ওর ফোনটা সুইচড অফ। কি হয়েছে? তোমরা কি নিয়ে চিন্তা করছো? দেখো না বৌদি, কাল আমাকে নিতে যাওয়ার জন্য অনন্ত বেরিয়েছিল, এখনো পর্যন্ত আসেনি। জানি না আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে। বৌদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি শান্ত হও প্রিয়া মা। আমার মনে হয় আমাদের আর দেরি করাটা ঠিক নয়। আমাদের পুলিশের কাছে গিয়ে জানানো উচিত। চলো তাড়াতাড়ি। আমি ওখানে আনন্দ দাদাকে দেখেছিলাম। কোথায়? ওইখানে। চলো চলো চলো। আনন্দের মৃত্যু একটা রহস্য হয়ে উঠেছিল। কেউ বুঝতে পারছিল না যে আনন্দকে কিভাবে মারা হয়েছে। পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছিল। এদিকে সবাই প্রিয়াকেই সন্দেহের চোখে দেখছিল। ডাইনি এখন তার কাজ করা শুরু করে দিয়েছে। এরকম গুজব চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। ছেলের মৃত্যুতে আনন্দর মা একেবারে ভেঙে পড়েছিলেন। এই ঘটনার আঘাত সামলে উঠতে পারছিলেন না। অন্যদিকে লোকজনের সন্দেহ প্রিয়ার প্রতি আরো দৃঢ় হচ্ছিল। এই বাড়িতে এরকম কেন হচ্ছে, আর এটা কোথায় গিয়ে শেষ হবে? এই নিয়ে আশেপাশের লোকেরাও চিন্তিত ছিলেন যে এবার কার পালা। কতদিন আর এভাবে চোখের জল ফেলবে? যা হয়েছে তাতে তো আমাদের কোনো হাত ছিল না, কিন্তু বাঁচতে তো হবে বলো। বৌদি, আপনার কষ্টটা আমি খুবই বুঝতে পারছি, কিন্তু নিজেকে তো একটু সামলে নিতে হবে। প্রিয়া মা, এক গ্লাস জল নিয়ে এসো তো। আপনাকে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, এই বাড়িটা ছাড়ার কোনো প্রয়োজন নেই। আমরা একই পরিবারের সদস্য। আর বিশ্বাস করুন, আপনার সমস্ত সুখে দুঃখে সব সময় পাশে থাকব। আমি জল খেতে এসেছি। তুমি চিন্তা করো না, তোমার সব প্রয়োজন আমি পূরণ করব। তোমার সাথে থাকবো, তোমার খেয়াল রাখবো। তোমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদি সম্ভব হতো তো এখানেই তোমাকে গলা টিপে মেরে ফেলতাম। রতন, তুই চলে আয় আমার সঙ্গে। তোর এসব করার কোনো প্রয়োজন নেই। চল। এটা কিন্তু তুই ঠিক করলি না, এর পরিণাম তোকে ভোগ করতে হবে। চল বলছে।
শেষ পর্যন্ত আসতেই হলো, একটু দেরি না হয় হলো। আমি জানতাম তুমি সোজাভাবে আসতে চাইবে না। তোমাদের মহিলাদের আসলে সমস্যাটা কি? সোজা কথা কি একবারে বুঝতে পারো না নাকি? রতন, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ন করছি, যদি তুমি তোমার ব্যবহার ঠিক না করো তাহলে কিন্তু আমি তোমায় মেরে ফেলবো। একটা আঁচড়ে যদি লাগে না, তাহলে আমার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করে দেবো যে তুমি আসলে একটা ডাইনি। তোমার কি মনে হয় যে যা সমস্ত কিছু হচ্ছে বাড়ির মধ্যে সবকিছু কাকতালীয় ছিল? না, এই সমস্ত কিছু আমার পরিকল্পনা। বাড়ির মধ্যে পুতুল পাওয়া, লেবুর লাল হয়ে যাওয়া, আলমারি থেকে গয়না উধাও হয়ে যাওয়া, ছাদের মধ্যে আগুন লেগে যাওয়া, সবকিছু আমি করেছিলাম। আর এখন তোমার এইসব কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মনে রেখো, এরপরে পরিণাম আরো ভয়ঙ্কর হবে। একদিন আছে তোমার কাছে ভাবার জন্য, ভাবো। সাহেব, আপনারা? প্রিয়া কি আপনার বৌমা? আজ্ঞে হ্যাঁ। একটু ডাকুন ওনাকে। প্রিয়া। কনস্টেবল। আপনি আমাকে কেন অ্যারেস্ট করছেন? আমি কিছু করিনি। রতনের খুন হয়ে গেছে, আর আমাদের সন্দেহ প্রিয়ার উপরে। বলুন উনি কি করেছেন? হ্যাঁ সাহেব, আমি প্রিয়াকে দেখেছিলাম রাত্রিবেলা ছাদ থেকে নামতে। নিয়ে চলো ওনাকে। আমি কিচ্ছু করিনি। মা বলুন চলো। না আপনি। এই চিহ্নটা কোনো মহিলার হাতের নয়, এটা কোনো পুরুষের হাতের চিহ্ন। এর মানে খুনের মধ্যে অন্য কেউ যুক্ত ছিল। এই চিহ্নটা কোনো মহিলার হাতের নয়, এটা কোনো পুরুষের হাতের চিহ্ন। এর মানে খুনের মধ্যে অন্য কেউ যুক্ত ছিল। এই তুমি এদিকে এসো। তুমি এসো। বুড়ো হয়ে গেছো মিশ্রা, আর পালাতে পারবে না। মার না খেয়ে বলবে এই চিহ্নটা তোমারই হাতের, তাই না? হ্যাঁ স্যার, এই চিহ্ন আমারই হাতের। আমি মেনেছি আমার ছেলেকে। স্যার, আমি তিতিবিরক্ত হয়ে গেছিলাম ওর ব্যবহারে। সম্পত্তি নিয়ে বারবার ঝগড়া করতো, খালি বলতো আমার ভাগ দিয়ে দাও। সেদিন জমি জায়গা নিয়ে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর আবার আমি ওকে সব বোঝালাম। আমি ছাদে গিয়ে দেখি ও প্রিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করছে। রতন, তুই সমস্ত সহ্যের সীমা পার করে ফেলেছিস। আর কেন কেন পড়ে আছিস প্রিয়ার পেছনে? কেন বারবার বিরক্ত করিস? আজকের পর থেকে যদি আর ওর সাথে এমন ব্যবহার করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাবা, নিচে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুই নিজের সঙ্গে সঙ্গে সবার জীবনটাকে কেন শেষ করে দিচ্ছিস? আমি জীবন নষ্ট করতে চাইছি? আরে জীবন তো আমার নষ্ট হয়েছে। অর্ধেক জমি জায়গা নিজের বইয়ের নামে করেছো তুমি, আর যেটা বাকি আছে সেটা আনন্দের মায়ের নামে দান করছো তুমি। তুই সম্পত্তির কারণে তুই সব সীমা পার করে ফেলবি? করে দেব না বাবা, সব সীমা লঙ্ঘন করে দিয়েছি। আনন্দকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। আর এখন যে আমার পথের বাধা হয়ে দাঁড়াবে তারও একই পরিণাম হবে।
তারপর ওর বডির সামনে লেবু আর সিঁদুর ছড়িয়েছে, যাতে ওর লাশ দেখে এমনটাই মনে হয় যেমন আনন্দর লাশ দেখে মনে হয়েছিল। চাই না স্যার, আমি চাই না এমন সন্তান। স্যার, এই প্রিয়া না খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ও টাইম ফাইন কিচ্ছু নয় স্যার। এই যে আমার ছেলেই ওকে নানাভাবে ব্যবহার করেছে আর নিজের উদ্দেশ্য সিদ্ধি করেছে। গ্রেপ্তার করে নেও একে, নিয়ে চলো, বসাও গাড়িতে। দেখলেন মা, আপনি যদি একবারের জন্য আমার কথাটা শুনতেন, আমাকে এরকম সন্দেহ না করতেন, তাহলে আনন্দ আমাদের সঙ্গেই থাকতো। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমার অজান্তে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আজকে অনন্ত আমাদের মধ্যে নেই, সব ভুল আমি করেছি। না মা, তুমি তো তোমার যেমন ইচ্ছে করে না, মা, আমাকে না। শাস্তি দিতে পারো। এরকম আপনি বলবেন না। আপনিও তো আমার মায়েরই মতো। আনন্দের ভালোবাসা আমরা নিজেদের মধ্যেই ভাগ করে নিই। আইন অনুযায়ী যদি কোনো ভাড়াটে 16 বছরেরও বেশি সময় ধরে একটা বাড়িতে থাকে, তাহলে সেটা সে তার নিজের বাড়ি বলে দাবি করতে পারে। মিশ্রবাবু আনন্দর বাবাকে বাড়িটা লিজে দিয়েছিলেন। আনন্দর কিন্তু এই বাড়িটা হাতিয়ে নেওয়ার কোনো মতলব ছিল না, কিন্তু রতনের মনে সন্দেহ তৈরি হলো। ওর লোভ বেড়ে গেল, আর যার মূল্য আনন্দকে ওর প্রাণ দিয়ে চোকাতে হলো। বন্ধুরা, আমাদের দেশে এইসব ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করেন বা তার সাহায্যে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার প্রত্যাশা রাখা মানুষের সংখ্যা অনেক বেশি। আর এই ব্ল্যাক ম্যাজিকের পাল্লায় পড়ে গত 10 বছরে 20,000-এরও বেশি মানুষ অকারণে নিজেদের প্রাণ দিয়েছেন। বন্ধুরা, যদি আমরা ম্যাজিকের বদলে লজিকে বিশ্বাস করি, আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠতে পারে। আমাদের সঙ্গে যদি অন্যায় কিছু হয়, তাহলে অ্যালার্ট থাকাটা খুবই জরুরি। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।